ইউএনএম সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে আমরা পড়ব পৃথিবীর চারপাশে তার বায়ুমণ্ডল, তার গঠন এবং পরিবেশ ও জীবজগতের উপরে তার প্রভাব সম্পর্কে। আজকের পাঠ বায়ুমণ্ডলের গঠন। এটি হচ্ছে দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের। বলো দেখি, আমরা কি শ্বাস নিই? যদি বায়ু না থাকতো তাহলে কি হতো? আমরা যেরকম জামা পরে আছি শরীরের চারপাশে, সেরকম পৃথিবীও তার চারপাশে একটা বায়ুর আস্তরণ রয়েছে। এই বায়ুমণ্ডল না থাকলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। বায়ুমণ্ডল না থাকলে সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে পড়তো। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীর তাপমাত্রার খুব তারতম্য হতো দিনের এবং রাতের। বায়ুমণ্ডল না থাকলে বৃষ্টিপাত হতো না। এই বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত? বায়ুমণ্ডল হচ্ছে কিছু গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত। গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে কি রয়েছে না, গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপর রয়েছে আর্গন এবং রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এখানে নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে? নাইট্রোজেন রয়েছে 78%। অক্সিজেন কত রয়েছে? না, অক্সিজেন রয়েছে 21%। আর্গন কত রয়েছে? 0.9%। কার্বন ডাইঅক্সাইড কত রয়েছে? 0.03%। এছাড়া এখানে আর কি রয়েছে? গ্যাসীয় উপাদান ছাড়াও এখানে রয়েছে যে ধূলিকণা রয়েছে। এখানে রয়েছে ধূলিকণা। আর কি রয়েছে? আর রয়েছে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প। তাহলে বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত? বায়ুমণ্ডল হচ্ছে কিছু গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত। সঙ্গে রয়েছে ধূলিকণা এবং জলীয় বাষ্প নিয়ে গঠিত। বায়ুমণ্ডল জলীয় বাষ্প নিয়েও গঠিত। এইগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। এবার আমরা পড়ব বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডল কতগুলো স্তরে বিভক্ত। কীরকম না, মনে করো এই হচ্ছে আমার পৃথিবী, এইটা হচ্ছে আমার পৃথিবী। পৃথিবীর সব থেকে কাছে একটা স্তর রয়েছে যাকে বলবো আমরা ট্রপোস্ফিয়ার। কি বলবো? ট্রপোস্ফিয়ার। এটা হচ্ছে 0 থেকে 15 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপরের স্তরটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এটা হচ্ছে 15 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। এটা হচ্ছে 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপর রয়েছে থার্মোস্ফিয়ার। এটি হচ্ছে 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। তারপরে রয়েছে এক্সোস্ফিয়ার।
এক্সোস্ফিয়ারটা হচ্ছে সব থেকে উঁচুর স্তর এবং এরপরেই মহাশূন্য শুরু হয়। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 500 কিমি। 500 কিমির পরবর্তী যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলবো আমরা এক্সোস্ফিয়ার। এখন এই যে 5টে আমি স্তর লিখলাম, এই স্তরগুলোকে পরপর মনে রাখবে কি করে? এগুলোকে পরপর মনে রাখার জন্য একটা শর্ট ফর্মুলা আমি তোমাদেরকে বলবো, যে TSM-TE, এইটা মনে রাখতে। টি মানে কি? প্রথম টিটা মানে কি না ট্রোপোস্ফিয়ার, এস মানে কি স্ট্র্যাটোস্ফিয়ার, এম মানে কি মেসোস্ফিয়ার, টি মানে কি থার্মোস্ফিয়ার, ই মানে হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল, TSM-TE। এই কৌশল অবলম্বন করে তোমরা পরপর স্তরগুলোর নাম মনে রাখবে। এবার আমরা প্রত্যেকটি স্তরের গঠন সম্পর্কে পড়ব। প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর সবথেকে কাছের বায়ুমণ্ডলের স্তর। এখানে আমরা যত উপরের দিকে যাব তত তাপমাত্রা কমতে থাকে এবং ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বায়ুপ্রবাহ সব কিছু এই স্তরের মধ্যে ঘটে থাকে। এরপর আসি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে ওজোন স্তর থাকে। এই ওজোন স্তর পৃথিবীতে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছতে দেয় না, এরা শোষণ করে নেয়, ফলে জীবজগৎ অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পায়। এরপর রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হয় না, মেসোস্ফিয়ার হচ্ছে যে এখানের তাপমাত্রা খুব কম হয়। তাপমাত্রা খুব এত কম হয় যে মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা -90°C হয়ে যায় এবং মেসোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটাকে আমরা বলি মেসোপোজ, সেখানকার তাপমাত্রা -90°C হয়ে যায়। এই মেসোস্ফিয়ারে যখন কোনো উল্কাপিণ্ড আসে তখন সেই মেসোস্ফিয়ারে ওটা জ্বলে যায়, একে আমরা কি বলি না তারা খসা বলি। এরপরে রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের তাপমাত্রা বেশি হয়, প্রায় 2000°C পর্যন্ত হয়ে যায় এবং এই থার্মোস্ফিয়ারের কারণে যে মেরু অঞ্চলে যখন 6 মাস যখন শীতকাল থাকে তখন সেখানে রাতের আকাশে উজ্জ্বল আলো লক্ষ্য করা যায়। এই উজ্জ্বল আলো কোথায় লক্ষ্য করা যায় না থার্মোস্ফিয়ার অঞ্চলে লক্ষ্য করা যায়। একে আমরা দেখতে পাই। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে এরপর থেকেই মহাশূন্য শুরু হয়। এখানে বায়ু খুব অল্প পরিমাণে থাকে এবং বায়ুর যে অণুগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। এরপর আমরা পড়ব যে বায়ুমণ্ডলের কার্যকারিতা কি? বায়ুমণ্ডলের কার্যকারিতা হচ্ছে, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না, বায়ুমণ্ডল না থাকলে পাখি উড়তে পারতো না, বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে সূর্য থেকে অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়তো এবং পৃথিবীর কি হতো না অতিবেগুনি রশ্মির প্রভাবে জীবজগৎ বিপন্ন হতো। বায়ুমণ্ডল আছে বলে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো ঘটছে। তাহলে বায়ুমণ্ডল আমাদের জীবন ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। বায়ুমণ্ডল না থাকলে এই পৃথিবীর জীবজগৎ বিপন্ন। এবার আমি তোমাদেরকে যতটা পড়ালাম এটা গল্পের ছলে একটু মনে করিয়ে দেব। গল্পটা কীরকম, যে একদা এক রাজ্যে 5 জন বন্ধু বসবাস করত। তাদের নাম কি ছিল? তাদের নাম হচ্ছে ট্রোপো, একজনের নাম হচ্ছে স্ট্র্যাটো, একজনের নাম হচ্ছে মেসো, আর একজনের নাম হচ্ছে থার্মো, আর একজনের নাম হচ্ছে এক্সো। এই 5 জন বন্ধু বসবাস করত। এই 5 জন বন্ধু 5 সমাজের অন্তর্গত ছিল। ট্রোপো হচ্ছে রাজ্যের সব থেকে নিম্ন সমাজের লোক এবং সেখানে প্রায় গোলযোগ লেগে থাকতো, ঝড় বৃষ্টি বজ্রপাত এগুলো লেগে থাকতো। তার পরের সমাজে বসবাস করতো স্ট্র্যাটো। ট্রোপোর থেকে একটু
উন্নত সমাজ, সেখানে গোলযোগ কম ছিল এবং কি হতো না ওই সমাজে যে স্তর সেই স্তরে হচ্ছে উচ্চতা যত বাড়তো তাপমাত্রা তত বেড়ে যেত। আর স্ট্রেটোতে ওজোন নামক এক সম্প্রদায় ছিল যারা হচ্ছে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির হাত থেকে পৃথিবীকে রক্ষা করত। তারপরের স্তরে বসবাস করত মেসো নামক তাদের বন্ধু। সেই মেসোতে একটু শান্ত প্রকৃতির অঞ্চল এবং এদেরকে সব থেকে তারা ঠান্ডা বন্ধু হিসাবে বলতো যে এরা খুব ঠান্ডা বন্ধু এবং এই অঞ্চলে তাপমাত্রা খুব কম থাকতো। তারপর রয়েছে থার্মো খুব হট এবং এখানকার টেম্পারেচার খুব বেশি। থার্মো যে বন্ধুটা যে সমাজের স্তরে বসবাস করত সেইখানে কি হতো না যখন অন্য জগৎ থেকে যখন এসে করে কোনো উল্কাপিণ্ড পড়তো সেটা এই অঞ্চলে এসে করে জ্বলে যেত। তারপরে সব থেকে উঁচু স্তরে থাকতো 100 এবং 100তে কী হচ্ছে না বায়ু খুব কম ছিল, বায়ুর পরিমাণ খুব কম ছিল। এই হচ্ছে আজকের পুরো টপিকটা গল্পের ছলে একবার রিভাইজ করে নাও। থ্যাংক ইউ।